ছায়া কোনো সাধারণ অন্ধকার নয়, এটা এমন এক অস্তিত্ব যার জন্ম আলো নিভে যাওয়ার মুহূর্তে, আর মৃত্যু হয় মানুষের দেহে ঢুকে তাকে গ্রাস করার পর। ছায়াকে দেখলে মনে হয় যেন মানুষের আকৃতির একটি ফাঁপা খুলস। চোখ নেই তবু তাকিয়ে থাকে, মুখ নেই তবু নিঃশব্দ চিৎকার করে, দেহ নেই অথচ তার স্পর্শ ঠান্ডা লোহারের মতো চামড়া কেটে যায়। ছায়া হাঁটে না, ও ভাসে, এত ধীরে ভাসে যে বোঝাই যায় না সে কাছে আসছে না দূরে যাচ্ছে। কিন্তু একবার তার নজরে পড়লে তোমার প্রতিটি নড়াচড়া, প্রতিটি শ্বাস, প্রতিটি বাক্য ছায়া হুবহু নকল করতে থাকে। আর যখন তোমার চলন, তোমার ভঙ্গি, তোমার ছায়া সবকিছুই ছায়ার মতো হয়ে যায়, তখন ও বুঝে নেয় এই দেহটা এখন তার, তুমি নও। ছায়া যতক্ষণ পর্যন্ত নতুন শরীর খুঁজে না পায় ততক্ষণ তোমাকে অনুসরণ করবে। দেয়ালের কোণে, জানালার বাইরে, অন্ধকার ঘরের ভেতর, এমনকি পেছনে দাঁড়িয়ে ঠিক তোমার কাঁধের উপরে। ছায়া কথা বলে না, ও শুধু শোনে আর অপেক্ষা করে কখন আলো নিভবে, কখন তোমার স্পন্দন থামবে, কখন তুমি অন্ধকারে তাকে জায়গা করে দেবে। এরমই এক গল্প শুনতে শুনুন আমাদের আজকের কাহিনী, নীলাঞ্জন চৌধুরীর লেখা ছায়ার রক্তচিহ্ন। গল্পের সূত্রধারে আমি কাব্যশ্রী শুরু করতে চলেছি ছায়ার রক্তচিহ্ন। রাত তখন প্রায় 10:30। বাঁশের বনের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি মোটরসাইকেল। হেডলাইটে ধরা পড়ছে কুয়াশার টুকরো, যেন ভাসমান ভূতেরা নাচছে বাতাসে। সেই বাইক চালাচ্ছে অর্ণব মুখার্জি, বয়স 25-26, পেশায় সাংবাদিক, শহরের একটি ওয়েব নিউজ পোর্টালের রিপোর্টার। তার হাতে এক অ্যাসাইনমেন্ট, এক অদ্ভুত সংবাদ। মেদিনীপুরের গোপালনগর গ্রামে দেখা গিয়েছে ছায়ার রোগ। মানুষ নাকি নিজের ছায়ার দ্বারা আক্রান্ত হচ্ছে। প্রথমে হেসেছিল অর্ণব, ভেবেছিল এটা হয়তো আবার কোনো গুজব, কোনো কুসংস্কার। কিন্তু অফিসের সিনিয়র বলেছিল, যাও খুঁজে বের করো কিভাবে এমন আতঙ্ক ছড়াচ্ছে। ওখানে গত 2 মাসে 3 জন নিখোঁজ। তাই আজ সে এসেছে, হাতে ক্যামেরা, রেকর্ডার আর একরাশ কৌতূহল নিয়ে। গোপালনগর পৌঁছে মনে হলো সময় যেন থমকে আছে। রাস্তায় বাতি নেই, শুধু কুয়াশার মধ্যে ছায়া আর ছায়া। দূরে একটা পুরনো মন্দিরের ঘন্টা হালকা শোনা যাচ্ছে। সে এক চায়ের দোকানে থামল। চুলোর আগুনে এক বৃদ্ধ চা ঢালছে। অর্ণব জিজ্ঞেস করল, দাদা, এখানকার বহু লোক নাকি ছায়ার রোগে ভুগছে বলে শুনেছি, ব্যাপারটা সত্যি নাকি? বৃদ্ধ এক মুহূর্ত থেমে অর্ণবের দিকে তাকিয়ে ভয় আর সন্দেহ মেশানো চোখে বলল, আপনি বাইরের লোক? আগে হ্যাঁ, আমি সাংবাদিক। বৃদ্ধ আসতে বলল, সাহেব যা লিখবেন লিখুন, কিন্তু রাত্রে এখানে থাকবেন না। ওই কালপুকুরের দিকটা এড়িয়ে চলবেন, ওইখানেতেই ছায়ারা জাগে। হ্যাঁ। ছায়া জাগে মানে? ওরা আমাদের মতো না, ওরা মানুষেরই ছায়া। কিন্তু মানুষ যখন খুব পাপ করে তখন ছায়া আলাদা হয়ে যায় এবং একদিন ফিরে আসে তার নিজের মালিককে নিতে। বলতে বলতে বৃদ্ধের গলা কেঁপে গেল। এই মাসে
তিনজন গেছে কালপুকুরে, তাদের ছায়া নেই এখন সাহেব। হ্যাঁ। অর্ণব চুপ করে গেল। শীতের কুয়াশায় চায়ের ধোঁয়াটা যেন এক মুহূর্তের জন্য এক অদ্ভুত ছায়া রূপ নিল। অবিকল মানুষের মুখ, কিন্তু তার চোখ নেই। রাত্রি তখন 11টা পেরিয়েছে। অর্ণব উঠেছে গ্রামের এক স্কুল বাড়িতে, যেখানে অস্থায়ীভাবে থাকবার ব্যবস্থা হয়েছে। পুরনো কাঠের ঘর, জানলার বাইরে কুয়াশা। রুমের কোণে একটা আয়না রাখা, ধুলো মাখা, ফাটা। অর্ণব টর্চ জেলে নিজের মুখ দেখল, কিন্তু সে মুহূর্তে বুক কেঁপে উঠল। তার মুখে আলো পড়লেও পেছনে কোনো ছায়া পড়ছে না। সে টর্চ সরালো, আবার জ্বালল। এইবার ছায়া দেখা গেল। সে নিজেকে বোঝালো, হালকা আলো এমন হয়। কিন্তু ঘড়ির কাঁটা যখন 12টার ঘরে পৌঁছল, বাইরে থেকে ভেসে এলো এক মেয়ের গলা। মৃদু, কাঁপা, গাওয়া নয়, যেন উচ্চারণ করা কোনো প্রাচীন মন্ত্র। অন্ধকারে আমি দেখিনি, আলোয় আমি মরিনি। অন্ধকারে আমি দেখিনি, আলোয় আমি মরিনি। অর্ণব জানলার দিকে দৌড়ে গেল। দূরে কুয়াশার ভেতর এক নারী দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, কালো চুল, মাথায় লাল টিপ, আর তার চারপাশের মাটিতে এক চকচকে লাল দাগ, যেন রক্তের বৃত্ত। নারী ধীরে মাথা তুলল, চোখ দুটি সরাসরি তাকিয়ে আছে অর্ণবের দিকে। নিঃশব্দ, স্থির, অথচ গভীরে কোথাও একটা আকর্ষণ, যেন সে ডাকছে। আর ঠিক সেই মুহূর্তে বাতাসের ঝাপটায় আয়নাটা পড়ে ভেঙে গেল। ভাঙা টুকরোতে অর্ণব দেখল, সে যে জানলার পাশে দাঁড়িয়ে আছে তার ছায়া নেই। অর্ণব সেদিন রাতে ডায়েরিতে লিখেছিল, ভয় আমার মতে মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া। কিন্তু আজ মনে হচ্ছে ভয় শুধু অনুভব নয়, ভয় হয়তো একটা সত্তা, যা দেখতে পায়, শুনতে পায়, অপেক্ষা করে। ভোর রাতের হালকা আলোয় অর্ণব জেগে উঠল। ঘরের কোণে ভাঙা আয়নাটার দিকে তাকালো। গত রাতের ঘটনাটা মনে পড়তেই বুকের মধ্যে শিরশির করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। হ্যালুসিনেশন, বলল মনে মনে। অন্ধকারে আলোয় ভুল দেখেছিলাম। সে ফোনটা অন করল, কিন্তু নেটওয়ার্ক নেই। বাইরে শুধু ভোরের কুয়াশা আর নিস্তব্ধতা। দূরে একটা শঙ্খ বাজছে, যেন গ্রামের ঘুম ভাঙছে ধীরে ধীরে। স্কুল বাড়ির দারোয়ান, নাম বিশু, সকালে এসে বলল, বাবু চা করে দিয়েছি। আর কাল রাতে আপনি চেঁচাচ্ছিলেন। অর্ণব চমকে উঠল। আমি? হ্যাঁ, জানালার পাশে দাঁড়িয়েছিলেন, নিজের ছায়ার সঙ্গে কথা বলছিলেন মনে হলো। আমি বাবা ভয় পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। অর্ণব থমকে গেল। কিন্তু কিন্তু আমি তো বাইরে যাইনি। বিশু মাথা নেড়ে চুপ করে গেল। বাবু, কাল পুকুরের দিকটা আজ সকালে যাবেন না? ওখানে নাকি একটা আজ শরীর ভেসে উঠেছে শুনলাম। দুপুর নাগাদ অর্ণব হাঁটতে হাঁটতে পৌঁছল কাল পুকুরের ধারে। চারপাশে পুলিশের কাঁটা তার, লোকজন জড়ো হয়েছে। পুকুরের জলে ভাসছে এক মৃতদেহ, চোখ খোলা, শরীরের চারপাশে লালচে আবরণ, যেন কেউ রক্তের বৃত্ত এঁকেছে তার চারপাশে। একজন তরুণী দাঁড়িয়েছিল একটু দূরে, চোখে কালো কাজল, সাদা চাদর, হাতে একটা পিতলের পাত্র। তার মুখে কোনো ভয় নেই, বরং একরকম বিষণ্ণ শান্তি। অর্ণব কাছে গিয়ে বলল, আপনি এখানে? আমি ওকে চিনতাম। ওর নাম ছিল দীপন। 3 দিন আগে থেকেই হারিয়ে গিয়েছিল। আপনি কে? অপরাজিতা। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু কেমন যেন কাঁপা। আমি জানতাম ও মরবে, কারণ ওর ছায়া
আগে থেকেই মরে গিয়েছিল। অর্ণব অবাক। মানে? তুমি যখন আয়নার দিকে তাকাও তুমি নিজেকে দেখো, কিন্তু ছায়া ছায়া শুধু তোমার রূপ না, ও জানে তুমি কি করেছো আর কি লুকিয়ে রেখেছো। অর্ণব হাসল। আপনি কি কোনো তান্ত্রিক বা ওঝা? না, আমি শুধু দেখতে পাই। কি দেখতে পান? অপরাজিতা মৃদু হাসল। মানুষের অন্ধকার দিকটা, যেটা সে নিজেও দেখতে চায় না। সন্ধ্যের দিকে গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অর্ণব স্কুল ঘরে বসে নোট নিচ্ছিল। হঠাৎ জানলার বাইরে কানে এলো ফিস ফিস একটি কণ্ঠ, ঠিক অপরাজিতার মতো। তুমি আলো খুঁজছো অর্ণব? সে টর্চ ধরল জানলার দিকে। কেউ নেই, তবু যেন কেউ তার পেছন থেকে শ্বাস নিচ্ছে খুব কাছে। তুমি বিশ্বাস করো না, তাই না? অর্ণব ঘুরে দাঁড়ালো। এক মুহূর্তে টর্চের আলোয় পড়ল দুটি চোখ, কালো, গভীর, অচল, ঠিক তার পেছনে। কিন্তু পরের মুহূর্তে আলো নিভে গেল, চারিদিকে নিস্তব্ধতা। তারপর ঘরের কোণে ভাঙা আয়নার দিকে তাকিয়ে সে দেখল তার প্রতিচ্ছবি হাসছে, কিন্তু অর্ণব হাসছে না। সে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ল। বাইরে ঝড় শুরু হয়েছে, বৃষ্টির সঙ্গে ধুলো উঠছে। দূরে কালপুকুরের দিক থেকে আসছে মন্ত্রোচ্চারণের মতো আওয়াজ। অর্ণব সেই শব্দ অনুসরণ করে পৌঁছে গেল মন্দিরের ধ্বংসাবশেষে, যেখানে এক পুরনো শিবলিঙ্গ ভাঙা, তার চারপাশে লাল চিহ্ন, যেন কেউ আজও কোনো আচার পালন করছে। সে দেখল অপরাজিতা সেখানে দাঁড়িয়ে, হাতে পিতলের পাত্র, চোখ বন্ধ করে বলছে, যে ছায়া আলোয় জন্মায় সে অন্ধকারেই বাঁচে। ছায়াকে দমন করা যায় না, শুধু বিনিময় করা যায়। অর্ণব চিৎকার করে বলল, অপরাজিতা, তুমি কি করছো? অপরাজিতা চোখ খুলল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কেবল এক ফোঁটা রক্ত ঠোঁট বেয়ে পড়ল। আমি ওদের ফেরাচ্ছি। তুমি বুঝবে একদিন, যখন তোমার ছায়া তোমাকে চিনে ফেলবে। সে রাতেই অর্ণব ঘরে ফিরে এসে দেখল ভাঙা আয়নার টুকরোগুলি নিজেরাই নড়ছে, আর একটাই লেখা আছে, কাল পুকুরের তলদেশে তুমি আছো। অর্ণব স্থির হয়ে গেল। তার নিজের মুখটা যেন ঠান্ডা হয়ে আসছে। সে হাত বাড়িয়ে আয়নার টুকরো তুলল, আর দেখল টুকরোটায় প্রতিফলিত অর্ণব নয়, বরং অপরাজিতা। রাত্রি তখন গাঢ় অন্ধকারে ঢেকে গেছে। মেঘে চাঁদ ঢাকা, কুয়াশা নেমে এসেছে যেন মাটির উপর ছড়িয়ে থাকা ধোঁয়ার মতো। অর্ণব দাঁড়িয়ে আছে কাল পুকুরের ধারে, যে পুকুরের জলে সকালবেলা ভেসে উঠেছিল মৃতদেহ, আর যার চারপাশে এখনো কাঁটা তারের ফাঁক দিয়ে বাতাস শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে। সে জানে এখানে আসা বিপজ্জনক, কিন্তু ভেতরে এক অদ্ভুত টান, যেন কেউ ডাকছে নাম ধরে। স্বরে কোনো ভয় নেই, বরং কোমল সুর, ঠিক অপরাজিতার কণ্ঠস্বর। অর্ণব টর্চ জ্বালালো। আলোয় দেখা গেল পুকুরের উপর কুয়াশার আড়ালে একটা অবয়ব, সাদা শাড়ি, ভিজে চুল, আর জলের মধ্যে যেন তার প্রতিফলন নেই। অপরাজিতা! কোনো উত্তর নেই। অর্ণব টর্চের আলো সরিয়ে আবার ফেলল। আলো এবার জলে পড়তেই সে থমকে গেল। জলের তলায় যেন একাধিক হাত ধীরে ধীরে নড়ছে। মাটি থেকে কেউ উঠে আসতে চাইছে। তার বুক কেঁপে উঠল, কিন্তু সাংবাদিকের কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল। সে পুকুরের ঘাটে নেমে পড়ল। পানি ঠান্ডা, প্রায় বরফের মতো, কিন্তু যতই নিচে নামছে ততই মনে হচ্ছে কোনো এক ভারী কুয়াশা তার শরীর জড়িয়ে ধরছে।
এক মুহূর্তে তার চোখে ভেসে উঠল বহু মানুষের মুখ। কেউ চিৎকার করছে, কেউ তাকিয়ে আছে ফাঁকা দৃষ্টিতে, কিন্তু সবারই একটাই অভিন্নতা, তাদের কোনো ছায়া নেই। সে চিৎকার করতে যাচ্ছিল, তখনই কেউ তার হাত ধরল। পানির নিচ থেকে উঠে এলো এক ঠান্ডা আঙুল, যা ধীরে ধীরে তার কবজি ঘিরে ধরল। অর্ণব আতঙ্কে ছটফট করে উপরে উঠতে চাইল, কিন্তু তার মনে হলো কেউ নিচ থেকে টানছে। তার ছায়া যেন পানিতে আটকে গেছে, বেরোতে দিচ্ছে না। ঠিক তখনই ওপরে থেকে এক নারী কণ্ঠের ডাক, অর্ণব, উঠে এসো অর্ণব। সে তাকালো। অপরাজিতা দাঁড়িয়ে আছে পারে, হাতে আগুনের মশাল। আগুনের আলোয় তার মুখে একরকম দৃঢ়তা, যেন সে জানে ঠিক কতটা গভীর এই অন্ধকার। অর্ণব কষ্ট করে উপরে উঠল। মাটিতে পড়তেই অপরাজিতা বলল, ওদের ডাক শুনলে সাড়া দিও না। ওরা ছায়া হারানো আত্মারা, যেন নিজের পরিচয় ফিরে পেতে চাই। তুমি এখন ওদের সীমারেখা পেরিয়ে গেছো। অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কেমন করে জানো এসব? অপরাজিতা বলল, কারণ আমি একসময় ওদেরই একজন ছিলাম। অর্ণব হতবুদ্ধি। তুমি কি বলছো? তুমি তো বেঁচে আছো। অপরাজিতা শান্ত স্বরে বলল, বেঁচে আছি বলেই সবচেয়ে বড় অভিশাপে বাঁধা পড়েছি, ছায়ার অভিশাপ। তুমি কি জানো, এই কালপুকুর একসময় শ্মশান ছিল। শ্মশান? হ্যাঁ, 2 শতাব্দী আগে এখানে এক তান্ত্রিক নাম গেরোচাঁদ নিজের মৃত্যুর আগেই প্রতিজ্ঞা করেছিল, আমার ছায়া থাকবে এই জলেই, আমি মরব না। তারপর থেকেই যেই এখানে পাপ নিয়ে আসে, তার ছায়া জল টেনে নেয়। আর প্রতিবার একজন মুক্তি পেতে চাইলে অন্য কাউকে টানতে হয় নিচে। অর্ণবের গলা শুকিয়ে গেল। তাহলে আমি? অপরাজিতা চোখ নামালো। তুমি ইতিমধ্যেই পেরিয়ে গেছো সীমা। তোমার ছায়া এখন ওই জলেই আটকে আছে। ওটা বেরিয়ে আসতে চাইবে, কিন্তু তখন তোমাকে জায়গা দিতে হবে। অর্ণব চেঁচিয়ে উঠল, তুমি মিথ্যে বলছো। অপরাজিতা বলল না কিছু, শুধু মশালটা তার দিকে এগিয়ে দিল। যদি বিশ্বাস না হয় তাহলে আজ রাতে আয়নার সামনে দাঁড়িও, কিন্তু মনে রেখো, তোমার ছায়া আর তুমি কিন্তু এক নও। সেই রাতে অর্ণব আয়নার সামনে দাঁড়ালো। ঘর নিস্তব্ধ, জানলার বাইরে হালকা বৃষ্টি। সে টর্চের আলো নিজের মুখে ফেলল। প্রথমে কিছুই হয়নি, তারপর ধীরে ধীরে আয়নার ভেতরের প্রতিফলন নড়ল, কিন্তু অর্ণব নিজে স্থির। প্রতিফলনটা হাসল, তারপর ঠোঁট নেড়ে বলল, তুমি নিচে পড়ে গিয়েছিলে অর্ণব। আমি তখন থেকেই এখানে। তুমি ভাবছো তুমি উঠে এসেছো, কিন্তু কে বললো আমি তোমার সঙ্গে উঠিনি? অর্ণব এক পা পিছিয়ে গেল, তার মুখ শুকিয়ে গেল। আয়নার ফাটলের ভেতর থেকে ছায়ার আঙুল বেরিয়ে এলো। এক মুহূর্তেই ঘর অন্ধকার। ভোরবেলায় বিশু স্কুল ঘরের দরজা খুলে দেখে অর্ণব ঘুমিয়ে আছে মেঝেতে, আর তার চারপাশে মাটিতে আঁকা আছে এক বৃত্ত, যেন কোনো রক্তাক্ত হাত আকারে ঘুরে গেছে তার শরীরের চারপাশে। বিশু দৌড়ে বাইরে গিয়ে চিৎকার করল, কিন্তু বাইরে কুয়াশার ভেতর একদল কাক উড়ে গেল, আর পুকুরের জলে হালকা ঢেউ উঠল, যেন কেউ আবার তলদেশ থেকে দেখছে ওপরে উঠতে থাকা আলোকে। সকালটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ, যেন গোটা গ্রামটাই হঠাৎ ঘুমিয়ে পড়েছে। বিশু কিছুতেই অর্ণবকে জাগাতে পারছিল না। সে ঘরে ঢুকে দেখে অর্ণব এখনো চোখ বন্ধ করে পড়ে আছে, মুখটা ফ্যাকাশে, তার কপালে হালকা কালো ছাপ, যেন কারো আঙুলের দাগ। দাদা, ও দাদা!
কাল রাত থেকে আপনি এমন করে শুয়ে আছেন। অর্ণব ধীরে ধীরে চোখ খুলল। চোখ দুটো অদ্ভুত, লালচে আর গভীর, যেন নিদ্রার মধ্যেও কেউ ওখান থেকে তাকিয়েছিল। বিশু, সে ফিসফিস করে বলল, তুই কিছু দেখেছিস? হ্যাঁ, তুই কিছু দেখেছিস? না দাদা, আমি তো ঘুমিয়েছিলাম। শুধু একটা আওয়াজ শুনেছিলাম জানলার বাইরে থেকে, কারো হাসির মতো ঠেকলো। অর্ণব হঠাৎ চমকে উঠল। হাসি? সে মনে করতে পারছে রাতের শেষের দিকে আয়নার ভেতর থেকে কে যেন হাসছিল, আর তারপর কিছুই মনে নেই। সন্ধ্যা নামতেই অর্ণব ঠিক করল আর দেরি নয়, এই রহস্যের শেষ সূত্র সে বের করবেই। সে অপরাজিতার বাড়ির দিকে রওনা দিল। গ্রামের প্রায় সবাই এখন ওই বাড়ির কাজ ঘেঁষে যায় না। লোকজন বলে ওই বাড়িটা অভিশপ্ত, সেখানে রাতে আলো জ্বলে নিজে থেকেই। অর্ণবের হাতে ছিল একটা পুরনো লণ্ঠন আর ক্যামেরা। বাড়িটা সামনে এসে থামতেই তার বুক কেঁপে উঠল। ভাঙা জানালা, মলিন দেওয়াল, আর দোতলা ছাদের উপর ঝুলছে একটা পুরনো দোলনা, যেন বাতাসে নড়ছে, কিন্তু বাতাসই নেই। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরের গল্পটা ভীষণ অদ্ভুত। পচা কাঠ, পুরনো কাপড় আর ধূপের এক অচেনা গন্ধ মিশে আছে। দেওয়ালে কিছু পুরনো ফটো, একটা অপরাজিতা, একটা সাদা শাড়ি, চোখে একরকম শান্ত বিষাদ। তার নিচে লেখা অপরাজিতা মল্লিক, মৃত্যু 1964। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, না না, এটা হতে পারে না, না এটা হতে পারে না, না না, আমি তো ওর সঙ্গে কথা বলেছি, ও এখনো বেঁচে আছে। হ্যাঁ, না না না, এটা হতে পারে না, না। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা আওয়াজ, লণ্ঠনটা কাঁপছে। অর্ণব আলো ঘুরিয়ে দেখল একটা পুরনো কাঠের আলমারি ধীরে ধীরে খুলে যাচ্ছে। ভেতর থেকে বেরিয়ে এলো এক ধূসর কাপড়, যার উপর শুকনো রক্তের দাগ, আর তার নিচে একটা মুখোশ, রক্তরঙা কাঠের মুখোশ, যেন মানুষের মুখের ছাঁচে তৈরি, কিন্তু হাসিটা বিকৃত। অর্ণব হাত বাড়িয়ে মুখোশটা তুলল। ঠিক তখনই পেছন থেকে কারো কণ্ঠস্বর, ওটা আমার। সে ঘুরে দাঁড়ালো। অপরাজিতা দাঁড়িয়ে আছে দরজার কাছে, ঠিক আগের মতো সাদা শাড়ি, তবে এবার মুখে একরকম শূন্যতা। অপরাজিতা, তুমি মারা গেছো? অপরাজিতা হাসল। মরা না অর্ণব, মৃত্যু কেবল দেহে ঘটে। আমি এখনো আছি, কারণ আমি আমার ছায়াকে হারাইনি, বরং আমি অন্যদের ছায়াকে রক্ষা করি। তুমি বলতে চাও তুমি? হ্যাঁ, গেরোচাঁদের অভিশাপ এখনো বেঁচে আছে, আর আমি তার রক্ষক। কেউ যদি ছায়াকে মুক্তি না দেয়, তখন অন্য কারোর ছায়াকে নিয়ে নিতে হয় তার জায়গায়। অন্য পিছিয়ে গেল। তাহলে তুমি আমাকে? অপরাজিতা ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি ইতিমধ্যেই নির্বাচিত অর্ণব। তুমি যখন কালপুকুরে নেমেছিলে, তোমার ছায়া সেখানে থেকে গেছে। আজ রাতে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি নিজের ছায়াকে ফিরিয়ে আনবে, নাকি ওদেরই একজন হয়ে থাকবে। অর্ণবের মাথা ঘুরে গেল। সবকিছু যেন ভেসে যাচ্ছে, সময়, বাস্তব, অস্তিত্ব। সে দৌড়ে বেরিয়ে এলো বাড়ি থেকে, কিন্তু বাইরে দেখল পুরো গ্রামটাই বদলে গেছে। ঘর বাড়ি গায়েব, শুধু চারপাশে ঘন কুয়াশা আর শূন্যতার শব্দ। তার সামনে দাঁড়িয়ে আছে নিজেই একটি ছায়া মূর্তি, একদম অর্ণবের মতো, কিন্তু চোখ দুটি সম্পূর্ণ কালো। তুমি আমার জায়গায় বেঁচে আছো অর্ণব। ছায়াটা বলল, এবার পালা বদলের সময়।
অর্ণব পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। তার শরীর ঠান্ডা, নিঃশ্বাস ভারী। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, তার শরীরের সঙ্গে মিশে যেতে লাগলো, হাড়ের মধ্যে, রক্তের মধ্যে, মনে। শেষবার সে শুনল অপরাজিতার কণ্ঠস্বর। যে ছায়া নিজেকে ভয় পায় সে নিজের আত্মাকে হারায়। ভোরবেলায় বিশু ও গ্রামের লোকেরা দেখল অর্ণব বসে আছে পুকুরের ধারে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে জলের দিকে। কেউ কিছু জিজ্ঞেস করলে সে শুধু হেসে বলে, আমি ফিরে এসেছি। কিন্তু যখন সূর্য উঠল তখন দেখা গেল তার পায়ের নিচে কোনো ছায়া নেই। রাত পেরিয়ে গেছে, ভোরের আলো পড়েছে কালপুকুরের জলে, কিন্তু সেই আলোয় কোনো প্রতিফলন নেই। জলের উপর ছায়া পড়ছে না, যেন আলোই হারিয়ে গেছে এই পুকুরের গভীরে। অর্ণব এখন একা একা বসে আছে শ্মশান ঘাটের ধারে, চোখে এক অদ্ভুত স্থিরতা, মুখে কাঁপা হাসি। বিশু দূর থেকে তাকিয়ে থাকে। দাদা আগের মতো নেই, কথা কম বলে, কিন্তু কখনো কখনো অদ্ভুত সব কথা বলে ফেলে। বিশু, একদিন অর্ণব বলল, তুই জানিস কুরাচাঁদ মারা যায়নি? কি বলছো দাদা? অর্ণব শান্ত গলায় বলে, তার দেহটা মরেছিল, কিন্তু ছায়াটা নয়। আর আজ আমি জানি কোথায় লুকিয়ে আছে সেই ছায়া। বিশুর গা কাঁটা দিয়ে উঠল, সে চুপ করে দাঁড়িয়ে রইল। সেই রাতে অর্ণব হাতে লণ্ঠন নিয়ে বেরোল। গ্রামের প্রান্তে, যেখানে পুরনো শ্মশান আর কালপুকুর একে অপরের পাশে, বৃষ্টির জল গড়িয়ে পড়ছে পাথরের ধারে, আর শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো বটগাছ, যার গোড়ায় নাকি গোরচাঁদের কবর ছিল। অর্ণব গাছটার সামনে গিয়ে থামল। মাটিতে হালকা খোঁড়াখুড়ির দাগ, আর তার উপরে কিছু ছিন্ন কাঁসার ঘটি, পুরনো কাপড় আর ছাই। তার মধ্যে একটা পাথর, যার গায়ে খোদাই করা এক অদ্ভুত মন্ত্র। আর আজ আমি জানি কোথায় লুকিয়ে আছে সেই ছায়া। অর্ণব আঙুল বুলিয়ে পড়ল। তারপর লণ্ঠনের আলো সরিয়ে পাশে একটা গর্ত খুঁড়তে শুরু করলো। মাটি ভিজে, কাদা লেগে যাচ্ছে হাতে। হঠাৎ কুয়াশার ভেতর যেন একটা আওয়াজ, গলার স্বর ভারী, কর্কশ কিন্তু স্পষ্ট। কে কে আমার ছায়াকে ডাকে? অর্ণব থমকে গেল। চারপাশে কেউ নেই, শুধু বাতাসের সঙ্গে মিশে থাকা গলার অনুনাদ। তুই কে? আমি অর্ণব। আমি জানতে চাই তুমি কে ছিলে। আমি সেই যে মৃত্যুকে হারিয়েছিল। আমি গোরচাঁদ। লণ্ঠনের আলো একবার জ্বলে উঠল, তারপর নিভে গেল। অন্ধকারের মধ্যে দেখা গেল বটগাছের গোড়ায় একটা অবয়ব ধীরে ধীরে ফুটে উঠছে। এক বুড়ো মানুষ, গায়ে ছেঁড়া কাপড়, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তুই কি ভয় পাচ্ছিস ছেলে? অর্ণব বলল, আমি ভয় পাই না, আমি সত্য চাই। গোরচাঁদ হেসে উঠল। সত্য? তাহলে শোন, এই পুকুর ছিল আমার সৃষ্টি। আমি চাইতাম মৃত্যু আমাকে না ছয়, তাই আমি আমার ছায়াকে আলাদা করেছিলাম, কিন্তু ভুল করেছি। যখন নিজের ছায়া ত্যাগ করিস তখন তুই মানুষ থাকিস না। আমি তান্ত্রিক, হ্যাঁ
আমি তান্ত্রিক হয়েছি, কিন্তু মানুষ আর নেই। অর্ণবের গলা শুকিয়ে গেল। তুমি কি সেই অভিশাপ ছড়িয়েছিলে? গোরচাঁদ মাথা নেড়ে বলল, না, আমি ছাড়াইনি। আমার ছায়া নিজের প্রাণ চায়। প্রতিবার কেউ ভয় পেলে ওর তার ছায়া কেড়ে নেয়। অপরাজিতা ওকে ওকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ওরও ছায়া বন্দি হয়ে গেল। ও ও বেঁচে আছে কারণ আর শরীর দখল করেছে ছায়া। হ্যাঁ হ্যাঁ। অর্ণব পিছিয়ে গেল। তাহলে তাহলে এখন আমি? তুই তোর ছায়াকে ফিরিয়ে আনতে চাস? হ্যাঁ। তাহলে তোর প্রাণ দিতে হবে, কারণ ছায়া মানে আত্মার অর্ধেক। তুই যদি নিজের ছায়াকে টানিস, তোর শরীর ভস্য হবে। অর্ণব চোখ বন্ধ করল। তার মনে পড়ল অপরাজিতার মুখ, গ্রামের অন্ধকার আর সে ভয় করায় না। সে বলল, আমি তবুও ফিরিয়ে আনবো, কারণ ভয়কে হারালে তবেই আলো আসে। গোরচাঁদ এক মুহূর্ত চুপ করে রইল, তারপর তার হাত তুলল। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বটগাছের ডালগুলো যেন নিজেরাই নড়তে শুরু করলো। জলের নিচ থেকে কালো ধোঁয়ার মতো কিছু উঠে এসে অর্ণবকে ঘিরে ধরল। অর্ণবের সামনে এখন দুটো অবয়ব, একটা তার নিজের আর আরেকটা তার ছায়া। ছায়াটা হাসছে আর বলছে, অর্ণব ধীরে ধীরে নিজের কপালে হাত রাখল। চোখ বন্ধ করে মন্ত্র পড়ল, যেটা সে অপরাজিতার বাড়ির বই থেকে শিখেছিল। আত্মা যাহা বিভক্ত, সেই ঐক্যে ফিরুক। ভয় হইলে মৃত্যু, সাহস হইলে মুক্তি। এক ঝলক আলো চারপাশ ঢেকে দিল। জল কাঁপল, মাটি ফেটে গেল, বাতাসে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল। গোরচাঁদ চেঁচিয়ে উঠল, না, তুই বুঝিস না। ভয়কে কেউ জয় করতে পারে না। অর্ণব চোখ খুলল, তার মুখে এক শান্ত হাসি। ভয়ও একটা ছায়া মাত্র। তারপর চারপাশ অন্ধকারে ঢেকে গেল। ভোরবেলা গ্রামের লোকজন দেখতে পেল বটগাছের নিচে একটা কালো ছায়া ঝুলে আছে, আর পাশে অর্ণব পড়ে আছে অচেতন। কেউ তাকে জাগাতে গেল, কিন্তু অর্ণব হঠাৎ উঠে বসল, চোখে শান্তি, মুখে আলো। সে ধীরে বলল, অভিশাপ শেষ, কালপুকুর মুক্ত। বিশু কাঁদতে কাঁদতে বলল, দাদা বাবু, আপনি ঠিক আছেন দাদা বাবু? অর্ণব মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু এখন থেকে কেউ এখানে নিজের ছায়াকে হারাবে না আর। সেদিন রাতে কালপুকুরের জল স্থির ছিল, কুয়াশা সরে গেছিল, আর প্রথমবার সূর্যের আলো জলে প্রতিফলিত হলো। কিন্তু এক মুহূর্তের জন্য দেখা গেল অর্ণবের ছায়া যেন জলের নিচে আরেকটা ছায়ার সঙ্গে মিশে গেল, যা ধীরে ধীরে হাসল, তারপর অদৃশ্য হয়ে গেল। কালপুকুর গ্রাম এখন শান্ত। অর্ণবের ফিরে আসার পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। পুকুরের জল আবার পরিষ্কার। গ্রামের লোকেরা ধীরে ধীরে ফিরে এসেছে তাদের স্বাভাবিক জীবনে। কিন্তু অর্ণব জানে কিছু একটা এখনো ঠিক হয়নি। তার ভেতরে যেন একটা কণ্ঠস্বর ফিসফিস করে, তুই ভাবছিস তুই শেষ? ভয় কখনো শেষ হয় না, শেষ হয় না অর্ণব। সে রাতে বারান্দায় বসে কাগজে লিখছিল অভিজ্ঞতার ডায়েরি, যেখানে সে লিখেছে, আমি গোড়াচাঁদের ছায়াকে ধ্বংস করেছি, কিন্তু আমার ভিতরে এখনো একটা অচেনা অন্ধকার রয়ে গেছে। ঠিক তখন জানলার বাইরে থেকে একটা বাতাস এলো, মোমবাতির আলো নিভে গেল, কাগজটা উড়ে গিয়ে মাটিতে পড়ল, আর এক কোণে কেউ কালো কালি দিয়ে লিখে দিল, ছায়া ছাড়া আলো বাঁচে না। অর্ণব চমকে উঠল, দৌড়ে বাইরে গেল। বাইরে পূর্ণিমার আলো, কিন্তু
তার ছায়া কোথায়? সে নিচে তাকালো, মাটিতে ছায়া নেই। চারপাশের গাছ, ঘর সবকিছুরই ছায়া পড়ছে, শুধু তার নয়। অর্ণব হাঁপাতে হাঁপাতে পুকুরের দিকে ছুটল। জল স্থির, কিন্তু তার ভেতরে কিছু একটা নড়ছে। সে জলের ধারে গিয়ে দাঁড়ালো আর দেখল তার ছায়া এখন জলের তলায়, আর জলের ওপর উঠে আসছে অন্য কারো অবয়ব, একজন নারী, অপরাজিতা। কিন্তু এবার তার মুখে কোনো শান্তি নেই, চোখ জ্বলছে, লালচে, তার মুখে এক বিকৃত হাসি। তুমি থেমেছিলে, তুমি জিতেছো। অর্ণব চিৎকার করল, তুমি কে? তুমি কি অপরাজিতা? না, আমি ওর ছায়া, যে গেরাচন্দ্রের শক্তিকে থামাতে পারেনি, তাকে আমি গ্রাস করেছি। এখন আমি আলোয় বাঁচি, তোমার ভিতরে আমি জায়গা করে নিয়েছি। তুমি মুক্ত নও অর্ণব, তুমি এখন ছায়ার বাহক। অর্ণব পিছিয়ে গেল। না, আমি তো ওকে ধ্বংস করেছি। না, তুমি শুধু ভয়কে অন্য জায়গায় পাঠিয়েছো। তোমার শরীর এখন আমার ঘর। অর্ণব মাটিতে পড়ে গেল, বুক চেপে ধরল। মাথার মধ্যে যেন আগুন জ্বলছে। হাজার কণ্ঠস্বর একসঙ্গে বলছে, আলোয় ও ছায়া থাকে। পরদিন বিশু তাকে খুঁজে পায়নি। ঘর খালি, টেবিলের ওপর খোলা ডায়েরি, শেষ পাতায় লেখা ছিল, আমি এখন আলোয় হাঁটছি, কিন্তু আমার পায়ের নিচে ছায়া নেই। তারপর আর কোনোদিন অর্ণবকে দেখা যায়নি। গ্রামের লোকেরা বলে, পূর্ণিমার রাতে যদি কেউ কাল পুকুরের ধারে যায়, তাহলে নিজের প্রতিফলন দেখে না, বরং একটা অচেনা মানুষ তাকিয়ে থাকে জলের ভেতর থেকে, হালকা হেসে বলে, তুমি কি ভয়কে ভুলে গেছো? বছর কয়েক পরে এক সাংবাদিক দল এলো কালপুকুরে। তারা অর্ণবের ঘটনার রিপোর্ট খুঁজছিল। একজন বলল, এটা নাকি শুধু লোক কথা। তারা ক্যামেরা সেট করলো পুকুরের ধারে রাতের বেলায়। ছবিটা তোলার পর ক্যামেরা চেক করতে গিয়ে তারা থমকে গেল। ছবিতে দেখা গেল 4 জন সাংবাদিক দাঁড়িয়ে আছে, আর তার পেছনে পঞ্চম ছায়া। ভয় কখনো মরে না, সে শুধু রূপ বদলায়, কখনো ছায়া হয়ে, কখনো আলো হয়ে। এতক্ষণ আপনারা শুনছিলেন নীলাঞ্জন চৌধুরীর কাহিনী ছায়ার রক্তচিহ্ন। আজকের গল্প পাঠে ছিলেন শুভজিৎ। গল্পে অর্ণবের ভূমিকায় অচ্যুত, বৃদ্ধের ভূমিকায় তুহিন, বিশুর ভূমিকায় সম্বিত, অপরাজিতার ভূমিকায় স্নেহা, গৌরচাঁদের ভূমিকায় সম্রাট। গল্পের আবহ সঙ্গীত এবং পোস্টারে দেবদীপ। গল্পের বেতার নাট্যরূপে অঙ্কিতা। গল্পের সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় টিম রহস্য রোমাঞ্চ। আপনাদের যদি আজকের এই বিশেষ নিবেদন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীকালে এরম আরও গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড with us. Thank you.